নমস্কার বন্ধুরা, আমি শুভাশিস সংবাদ সোচ্চারে আপনাদের স্বাগত। আজকে বেশ কিছুদিন পরে আবার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভেবেছিলাম বিষয়টা নিয়ে ভিডিও করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ মূলত আমি ভিডিও খুব কম করি, খুব কম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আসার চেষ্টা করি। আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপে লেখালেখিটাই আমার বেশি পছন্দ, কিন্তু কিছু কিছু পরিস্থিতি বাধ্য করে, যখন মনে হয় একটু সশরীরে আপনাদের সাথে বিষয়গুলো যদি একটু শেয়ার করতে পারতাম। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আর কি, যেটা মূল বক্তব্য হবে সেটা হচ্ছে আমাদের পড়শি দেশ বাংলাদেশে বর্তমানে যে বিক্ষোভ, যেটাকে গণ অভ্যুত্থান বললেও কিছু কম বলা হবে না, সেই বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে কোটা সংস্কারের দাবিতে বা কোটা বাতিলের দাবিতে, যে জনরোষ আমরা আজকে বাংলাদেশের মানুষের মধ্যে দেখতে পাচ্ছি, মূলত ছাত্র যুবদের মধ্যে। আজকে এই আন্দোলন সেই বিষয়ে একটু কেন, এবং শুধুই কি কোটার জন্য এই আন্দোলন, কোটা বিরোধী এই আন্দোলন, নাকি এর প্রেক্ষাপট অন্য কিছু, সেই বিষয়টাই একটু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব। হতে পারেন আপনাদের অনেকেই আমার সাথে একমত হবেন না, না হওয়াটাই স্বাভাবিক। যারা আমার মতের সাথে একমত হতে পারবেন না, আমার অনুরোধ থাকবে যে আমার বক্তব্য পুরোটা শোনার পর যদি আপনার মতামতটা একটু দেন, কমেন্ট বক্সে যদি সেই মতামত দেন, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সেটা যতই রূঢ় হোক, সেই কমেন্টসটা কিন্তু অত্যন্ত মূল্যবান হবে আমার কাছে। দেখুন, বাংলাদেশের বেশ কিছু মানুষের সাথে, যারা এই মুহূর্তে বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বেও বাংলাদেশে তারা থাকতে পারেন না, বাংলাদেশে তারা থাকেন না, তারা প্রবাসী হয়ে আমেরিকায় থাকেন, সেরকম কিছু মানুষের সাথে, কয়েকজনের সাথে আমার প্রায় রোজগারের সম্পর্ক, রোজই তাদের সাথে আমার ফোনে কথা হয়, এবং তাদের মধ্যে দুই একজন তো সম্পর্কে বলব কি, যে আমার পরিবারের একজনের মতো হয়ে উঠেছে। তারা বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম, যিনি অত্যন্ত ভারতপ্রেমী একজন মানুষ এবং বাংলাদেশের একজন মুক্তিযোদ্ধা। আগরতলায় তিনি দীর্ঘদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং তার দাবি সেখানে তিনি নেতৃত্ব দিতেন মুক্তিযোদ্ধাদের মুক্তি সংগ্রামে। পরবর্তী সময় বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র ঘোষণা হওয়ার পর মুজিবুর রহমান, ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রচেষ্টায় মুজিবুর রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তারা একরকম স্বেচ্ছায় দেশ ছেড়ে নির্বাসনে চলে যান, এবং তারপর থেকে তিনি আমেরিকাতেই জীবন কাটান। এরকম আরও দুই একজন মানুষ আছেন যারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের মাটি জল হাওয়ায় যাদের বড় হওয়া, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যারা ঘাম রক্ত ঝরিয়েছেন, তারাই বাংলাদেশে এখন ঢুকতে ভয় পান, পাছে বাংলাদেশে ঢুকলে তাদেরকে
হাসিনার প্রশাসন তাদেরকে খুন করে দেয়। যেটা বলার সেটা হচ্ছে, বাংলাদেশের আজকে যে আন্দোলন, একটু আগেই আমাদের সেই আমার পরিচিত, যিনি আমার অত্যন্ত দাদার মতো, নুরুল ইসলাম, তার সাথে কথা হচ্ছিল। বাংলাদেশের এই যে কোটা বিরোধী যে আন্দোলন চলছে, যে জনরোষ আমরা দেখছি, এটা যে শুধু কোটা বিরোধিতার কারণেই হচ্ছে, আমার মনে হয় সেরকমটা নয়। দীর্ঘদিন ধরেই বাংলাদেশে মানুষের মধ্যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সম্পর্কে কিন্তু একটা তাদের মধ্যে বিষাদগার তৈরি হচ্ছিল। ভারত সম্পর্কে বাংলাদেশের মানুষদের মধ্যে কিন্তু একটা ক্ষোভ, একটা বিক্ষোভ কিন্তু ক্রমেই কিন্তু বাড়ছিল। এবং সেই ক্ষোভটা কি কারণে? সেই ক্ষোভটা হচ্ছে বাংলাদেশের জনগণের একটা বড় অংশ তারা মনে করে যে বাংলাদেশ রাষ্ট্রের যে সরকার বর্তমানে ক্ষমতাসীন, শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার, সেটা হচ্ছে ভারতের একটা কাঠপুতলি সরকার, ভারতের দ্বারা নিয়ন্ত্রিত, ভারতের দ্বারা পরিচালিত একটি কাঠপুতলি সরকার। দেখুন, যে কোনো রাষ্ট্রই, সে যত ছোটই হোক, যত ক্ষুদ্রই হোক, তার স্বতন্ত্রতা বজায় রাখা, স্বতন্ত্রতার মধ্যে দিয়ে সেই রাষ্ট্র পরিচালিত হবে, এটাই সেই রাষ্ট্রের জনগণের একমাত্র কামনা। পড়শি দেশ সহযোগিতা করবে, সহচর্যে থাকবে, পাশে থাকবে, সৌহার্দ্যের বন্ধন থাকবে, কিন্তু তার মানে এই নয় যে পড়শি কোনো দেশ কোনো ক্ষুদ্র রাষ্ট্রের ওপর দাদাগিরি করবে, তাকে নিয়ন্ত্রণ করবে। এটা কিন্তু কোনো রাষ্ট্রই তার জনগণ মেনে নিতে পারে না। বিশেষ করে বাংলাদেশের মানুষ তো পারবেই না। এই কারণেই, কারণ ইতিহাসে বাংলাদেশের মানুষের গণসংগ্রামের কথা কিন্তু স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা বাংলাদেশের প্রতিটি নাগরিককে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কেন না, বাঙালি হিসেবে বাংলাদেশ যতটা বাঙালি হয়ে উঠতে পেরেছে, আমরা পশ্চিমবাংলার বাঙালিরা কিন্তু ততটা বাঙালি হয়ে উঠতে পারিনি, আমাদের উঠতে দেওয়া হয়নি। আজকে বাংলাদেশের বাঙালিরা তারা কিন্তু দুটো স্বাধীনতা যুদ্ধ লড়াই করে তারা আজকে বাংলাদেশ রাষ্ট্র গঠন করেছে। যদি বলেন দুটো স্বাধীনতা সংগ্রাম কোথায়? একটা স্বাধীনতা সংগ্রাম ভারত, অবিভক্ত ভারতে থেকে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই ইংরেজদের বিরুদ্ধে লড়াইতে বহু ওপার বাংলার মানুষ, সেই সময় যেটা আমাদের অবিভক্ত ভারতবর্ষের ওপার বাংলার মানুষ যারা ছিলেন, পূর্ব পাকিস্তান, পরবর্তী সময় পূর্ব পাকিস্তান হয়, সেই বাংলাদেশের অংশের বহু মানুষ কিন্তু সেই সময় স্বাধীনতা আন্দোলনে তারা প্রাণ বিসর্জন দিয়েছিলেন। সুতরাং সেই একটা ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে তাদের একটা অবদান ছিল, ত্যাগ ছিল। পরবর্তী সময় দেশ ভাগ হওয়ার পর, ভারতবর্ষ ভাগ হওয়ার পর, পাকিস্তান রাষ্ট্র গঠন হওয়ার পর, বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান হয়ে যায়, তখন সেই পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তানের হাত থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশ কিন্তু প্রথমেই ভাষা আন্দোলনে জন্ম দেয়, এবং সেই ভাষা আন্দোলন পরবর্তী সময় স্বাধীন বাংলাদেশ গঠনের আন্দোলনে পরিণত হয়। যে আন্দোলন, যে সংগ্রাম, যে লড়াইকে
তৎকালীন সময়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সাহায্য করে, সহযোগিতা করে তাদের স্বাধীনতাকে অর্জন করতে সাহায্য করেছেন। কিন্তু মূল লড়াইটা কিন্তু বাংলাদেশের বাঙালিরা কিন্তু সেদিন দিয়েছিল। প্রচুর বাঙালিকে তার জন্য নিহত হতে হয়েছিল, প্রচুর আত্মত্যাগ তাদেরকে স্বীকার করতে হয়েছিল, প্রচুর বলি, প্রচুর রক্ত, প্রচুর আত্মত্যাগের মধ্যে দিয়ে সেদিন বাংলাদেশ গঠিত হয়েছিল। তাই বাংলাদেশের মানুষের রক্ত বীজেই রয়েছে লড়াই সংগ্রামের ইতিহাস। এইরকম একটি জাতকে নিয়ন্ত্রণ করবে একটি অন্য রাষ্ট্র, এরকম একটি গৌরবান্বিত ইতিহাসের পাতায় যাদের আত্মত্যাগের কথা স্বর্ণাক্ষরে লেখা আছে, সেইরকম একটি জাতিকে দিনের পর দিন কোনো পররাষ্ট্র নিয়ন্ত্রণ করবে, পরিচালিত করবে, কাঠপুতলির মতো ব্যবহার করবে, এটা কিন্তু সেই রাষ্ট্র কখনো মেনে নিয়ে, সেই রাষ্ট্রের জনগণ কখনো মেনে নিতে পারে না। যেটা দীর্ঘদিন ধরেই বাংলাদেশের নাগরিক, আমেরিকায় প্রবাসী, সেই সব মুক্তিযোদ্ধা মানুষ, তাদের সাথে যখন কথা বলেছিলাম, তখনও দেখেছি তাদের মধ্যে ভারত সম্বন্ধে একটা প্রচণ্ড বীতশ্রদ্ধ মনোভাব। আমি তাদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা ভারতের বিরুদ্ধে আপনাদের এত ক্ষোভ কেন? তাদের একটাই বক্তব্য যে ভারতবর্ষ নেপথ্যে বাংলাদেশের একটা কাঠপুতলি সরকার বসিয়ে রেখে সেই সরকারকে দিয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করছেন, বাংলাদেশের মানুষের ওপর একটা অগণতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার চাপিয়ে দিচ্ছেন। এটা কিন্তু দীর্ঘদিন ধরেই বাংলাদেশের অভ্যন্তরীণ একটা ক্ষোভ বলুন, ক্রোধ বলুন, ভারতবর্ষের বিরুদ্ধে কিন্তু সঞ্চারিত হচ্ছিল। বিশেষ করে যখন আমাদের দেশে 2014 সালে বিজেপি সরকার গঠিত হয়, তারপর থেকে লাগাতারভাবে যেভাবে বিজেপি তার রাজনৈতিক অভিসন্ধির কারণে মুসলিম বিরোধিতার প্রশ্নে একদম বিভিন্নভাবে বাংলাদেশের নাম নিয়ে এ রাজ্যের পশ্চিমবাংলায় তারা রাজনীতি করেছে। কখনো বাংলাদেশ থেকে ঘুষ বেইটি আসছে, যে কোনো লোককেই বাংলাদেশি, বাঙালিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এই রাজ্যের কোনো আতঙ্কবাদী ধরা পড়লেই বা কোনো জেহাদি লোক ধরা পড়লেই সেটা বাংলাদেশ থেকে আসা লোক, এই রকম যে একটা ন্যারেটিভ দীর্ঘদিন ধরেই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এবং তার দলের লোকজন করে গেছেন, এটা কিন্তু বাংলাদেশের মানুষদের কাছে অনেকটা অপমানকর মনে হয়েছে। এবং সেই অসম্মান, অপমান নিয়েই তারা কিন্তু দীর্ঘদিন ধরেই রাগে ফুঁসছিলেন। বর্তমানে যেটা কোটা বিরোধী আন্দোলনে একদম আগুনে ঘি দেওয়ার মতো বিষয় হয়ে গেছে। এই কোটা বিরোধী আন্দোলনটা শুধুমাত্র কোটা বিরোধিতার প্রশ্নে হয়েছে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। এর মূল কারণ হচ্ছে হাসিনার সাথে ভারতবর্ষের যে সখ্যতার ছবি, যে সৌভ্রাতৃত্বের ছবি আমরা দেখি, সেই ছবিটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে পৌঁছয়নি বা তারা মেনেও নেয়নি। তারা মনে করেন যে এটা ভারতবর্ষের সাথে শেখ হাসিনার
এমন সম্পর্ক, সুসম্পর্কের নামে এমন একটা সম্পর্ক যেখানে শেখ হাসিনাকে দিয়ে ভারতবর্ষ বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে লুট করছে এবং ভারতবর্ষ বাংলাদেশের মানুষের যে স্বাধীন মতবাদ, সেই মতবাদকে পদদলিত করছে। এই বিষয়টা কিন্তু দীর্ঘদিন ধরেই বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভের কারণ হয়ে উঠছিল। আমার মনে হয় যে ভারতবর্ষের, যদিও এটা বৈদেশিক বিষয়, সেখানে আরো একটা বিষয় উল্লেখ করা, সেটা হচ্ছে আপনারা জানেন বছর 3-4 এই মোদী সরকারের আমলেই নেপালেও একটা ভারত বিরোধিতার প্রশ্নে বিশাল বিক্ষোভ দেখা গেছিল এবং নেপাল অনেক ক্ষেত্রেই ভারত বিরোধিতা সোচ্চার থেকেছে, কিন্তু সেটাকে দমন করা গেছিল, সেটাকে কোনোভাবে ম্যানেজ করে এখন নেপাল অনেক শান্ত এবং ভারতের সাথে নেপালের সম্পর্ক এখন আগের থেকে অনেক সাবলীল হয়ে গেছে, সহজ হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সাথে হাসিনা সরকারকে রেখে বাংলাদেশের মানুষের মধ্যে যে কনফিডেন্স বিল্ড করা ভারতের, সেটা খুব সম্ভবত করা হয়নি বা করার চেষ্টাও হয়নি। ফলে আজকে বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এই পরিস্থিতি তৈরির পিছনে ভারতেরও খানিকটা দান আছে। হতে পারে এরকম যে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান, এই যে গণরোষ, আমি ঠিক যে সময় ভিডিওটি করছি সেই সময় পর্যন্ত খবর পেয়েছি যে 49 জন মানুষ ইতিমধ্যেই মারা গেছে বাংলাদেশে। 48টা জেলা সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়েছে, সেখানকার ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আপনারা জানেন ভারত বাংলাদেশের মধ্যে যে বন্ধন এক্সপ্রেস চলে, মৈত্রী এক্সপ্রেস চলে, সেই সব ট্রেনও সব বন্ধ হয়ে গেছে। যে পরিস্থিতি বাংলাদেশে আজকে তৈরি হয়েছে, কতদিন এই পরিস্থিতির স্বাভাবিক হতে লাগবে তাই নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এবং খুব স্বাভাবিকভাবেই বলি, এই রকম পরিস্থিতি বাংলাদেশে চলতে থাকলে কিন্তু ভারতবর্ষের ওপর পরোক্ষে একটা চাপ সৃষ্টি হবে। বিশেষ করে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে একটা চাপ সৃষ্টি হবে, কারণ এই কোটা সিস্টেমে শেখ হাসিনা যেটা করেছেন, যে 5% সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত করেছেন, 10% সরকারি চাকরি ক্ষেত্রে মহিলাদের জন্য সংরক্ষিত করেছেন, 30% সংরক্ষিত করেছেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী যে সমস্ত মানুষ তাদের পরিবার পরিজনদের জন্য, এবং মাত্র 44% মানে 100 জনের মধ্যে 44 জন সাধারণ লোকেদের জন্য বরাদ্দ করেছে, যেটা বাংলাদেশের বৃহত্তর জনগণ তারা মেনে নিতে পারছেন না। মাত্র 44% জেনারেলদের জন্য বরাদ্দ হবে, এটা বাংলাদেশ কেন, কোনো রাষ্ট্রই মেনে নিতে পারে না। আমাদের দেশেও আছে এসটি এসসি ওবিসি সংরক্ষণ আছে, কিন্তু সব কিছুর মধ্যে একটা
সীমারেখা আছে, সেই সীমারেখা অতিক্রম করে কিছু হয় না। আজকে বাংলাদেশে যেভাবে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজনদের জন্য সংরক্ষণের নামে যে 30% সংরক্ষণ করেছে, আমি একটু আগেই মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলামের সাথে কথা বলছিলাম। বসিরহাট এলাকায় এরকম একটি সৌধ আছে, যেখানে বসিরহাটের শাকচুরো বাগুন্ডি বলে যে জায়গাটা, ঘটনাচক্রে সেটা আমার শ্বশুর বাড়ি এলাকা। আমরা এর আগেও বহুবার, বেশ কয়েকবার ওই সৌধটাকে কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেটা এখন প্রায় ভগ্ন দশায়। সাতচুরো বাগুন্ডি ওপারটা হচ্ছে বাংলাদেশ, মাঝখানে ইছামতি নদী। এপার থেকে বাংলাদেশের মুক্তিযোদ্ধা মানুষ, যারা মুক্তিযোদ্ধা আন্দোলনে অংশগ্রহণ করতেন, তাদেরকে ট্রেনিং দিত ভারতবর্ষের সৈনিকরা। ভারতবর্ষের সেনাবাহিনীর কাছ থেকে তারা বন্দুক চালানো প্রশিক্ষণ নিয়ে সমরাস্ত্রে সুসজ্জিত হয়ে তারা ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে ঢুকে ওখানকার খান সেনাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতেন। এইরকম লড়াই সংগ্রাম বেশ কয়েক মাস ধরে চলেছিল, এবং তাতে বহু সেই সময় ছাত্র নেতা থেকে শুরু করে বহু মানুষ যারা এপার বাংলায় প্রশিক্ষণ নিয়ে ওপার বাংলায় গিয়ে লড়াই করেছেন, তাদের অনেকেই নিহত হয়েছে, তাদের প্রাণ চলে গেছে। সেই সমস্ত মানুষের যে সৌধ, সেই সৌধটা এখনো অক্ষুণ্ণ রয়েছে ওই শাকচুরো বাগুন্ডি গ্রাম পঞ্চায়েতের একদম গ্রাম পঞ্চায়েত ভবনের ঠিক উল্টো দিকে, যে কেউ গিয়ে দেখে আসতে পারে। আমরা বারবার খবর করেছি এটা নিয়ে, যে এই সৌধটা একটা ঐতিহাসিক নিদর্শন, এটা রক্ষণাবেক্ষণের অভাবে দিনের পর দিন এটা নষ্ট হয়ে যেতে বসছে। কিন্তু আমরা কোনো তরফেই এতটুকু সাড়া পাইনি, না এপারে প্রশাসন সাড়া দিয়েছে, না বাংলাদেশে যে সময় শেখ হাসিনা ভারতবর্ষ সফর করেছেন, যে সময় পশ্চিম বাংলায় এসে তিনি আমাদের মুখ্যমন্ত্রীর সাথে একের পর এক জায়গায় মিটিং করেছেন, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছেন, সেই সময় আমরা বিষয়টা আমাদের কাগজে পত্রিকাতে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু তা সত্ত্বেও এই বিষয়টা নিয়ে কারোর এতটুকু হেলদোল নেই। আজও যদি কেউ কোনো মানুষ মনে করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই ঠিকানা বলে দেবো, সেখানে গিয়ে দেখতে পাবেন যে বাংলাদেশের সেই সমস্ত, যাদেরকে কি বলবেন, বাংলাদেশের সেই সুসন্তান যারা নিজেদের জীবন দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা, তাদের নাম সেই সৌধের গায়ে কিন্তু এখনো জ্বলজ্বল করছে লেখা, যদিও তা অনেকটাই অরক্ষিত থাকার ফলে, সংস্কার না হওয়ার ফলে আস্তে আস্তে উঠে যাচ্ছে। হয়তো আগামী আরো 2-4 বছরের পর সেই নামগুলো মুছেই যাবে প্রায়। সুতরাং বাংলাদেশের সরকারের বর্তমান যে হাসিনা সরকার, সেই সরকারের এই শহীদ প্রীতি, এই মুক্তিযোদ্ধা প্রীতি আদপে কতটা, কি বলবো, আদপে কতটা মনের তাগিদে, বিবেকের তাড়নায়, এটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। হতে পারে এটার মধ্যে দিয়ে শেখ হাসিনা, যেটা আমাদের হাজী নুরুল সাহেব বলছিলেন, উনি তীব্র হাসিনা বিরোধী, মুজিব বিরোধী একজন মানুষ, এবং উনি মনে করেন যে বাংলাদেশের স্বাধীনতা কখনোই শেখ মুজিবুর রহমানের হাত ধরে আসেনি,
বাংলাদেশের স্বাধীনতা এসেছিল ভারতবর্ষের সহযোগিতায় এবং বাংলাদেশের মানুষের ঐকান্তিক লড়াই সংগ্রামের পর। এবং সেই লড়াই সংগ্রামের যিনি প্রধান পুরোধা ছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল সলতে পাকিয়েছিলেন, তার নাম হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত, একজন হিন্দু বাঙালি, যিনি সর্বপ্রথম বাংলাদেশের ভাষা আন্দোলনে সলতে পাকিয়েছিলেন। এবং তিনি 1948 সালের 29শে মার্চ পাকিস্তানের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে, আইনসভায় দাঁড়িয়ে তিনি দায়িত্বহীনভাবে, সেখানে মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন, সেইখানে দাঁড়িয়ে তিনি একজন বাঙালি হিসেবে তিনি প্রথম দাবি করেছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা কখনোই উর্দু হতে পারে না। পাকিস্তানের যেহেতু বাঙালিদের সংখ্যা বেশি, তাই বাংলায় পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে, উর্দু নয়। এই কথাটা তিনি সেদিন বলেছিলেন। এবং এই কথা বলার কারণে পরবর্তী সময় পাকিস্তানের খান সেনারা তাকে নির্মমভাবে হত্যা করেছিল। তাকে এবং তার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। আজকে এই মানুষগুলোর কথা কিন্তু এই শেখ হাসিনার সরকার, তারা কিন্তু ক্রমান্বয়ে বাংলাদেশের ইতিহাস থেকে তাদের নামগুলো মুছে দেওয়ার চেষ্টা করেছে। নইলে হাজী নুরুল ইসলাম, যিনি, যার সাথে আমার রোজ কথা হয়, যিনি এখন আমেরিকায় প্রবাসী হয়ে সেখানে একটা সাধারণ চাকরি করে দিন কাটান, এইসব মানুষগুলো কেন বাইরে পড়ে আছেন? এদেরকে কেন ফিরিয়ে আনা হয়নি বাংলাদেশে? কেন সসম্মানে এদের বাংলাদেশে এদের থাকার ব্যবস্থা করা হয়নি? তার মানে যারা হাসিনার স্থাবকতা করবে, যারা শেখ হাসিনার পরিবারের স্থাবকতা করবে, তারাই মুক্তিযোদ্ধার সম্মান পাবে, আর তাদের জন্যই এই 30% সংরক্ষণ। আজকে এই প্রশ্নেই কিন্তু বাংলাদেশের আম নাগরিক, ছাত্র যুবরা তো, তারা তো অনেক পড়াশোনা জানা, উচ্চশিক্ষিত, আর বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি তো বলার জায়গায় নেই। সারা পৃথিবীতে যদি উন্নততর কৃষ্টি সংস্কৃতি কোনো জাতির থেকে থাকে, সেটা নিঃসন্দেহ বাংলাদেশের মানুষের। এখনো যখন ওদের আন্দোলনগুলো দেখি আমাদের গায়ে কাঁটা দেয়। সেই আন্দোলনের নেপথ্যে গান চলছে, কারা রইল লৌহ কপাট, ভেঙে ফেল কর্ণে লোপাট, রক্ত জবা শীতলপুরি পাষাণ ভেঙে। এত সুন্দর করে বাংলাটাকে বলা, বাংলায় গান গাওয়া, বাংলায় কবিতা, বাংলায় রচনা, বাংলায় প্রতিবাদ, ভাবা যায় না। আমরা পারবো না, আমরা পারি না। আমরা যদি 10টা বাংলা কথা বলি, তার মধ্যে 2টো হিন্দি, 2টো ইংরাজি ঢুকে যায়। কিন্তু একটা বাংলাদেশের বাঙালি যদি বাংলা কথা বলে, তিনি 1 ঘন্টা ধরেও যদি বাংলা বলে যান, ক্রমান্বয়ে বাংলা বলবেন, তার মধ্যে দিয়ে একটা হিন্দি ইংলিশ বেরোবে না। এরকমই তারা বাঙালি। আর সেই বাঙালি, সংস্কৃতবান সেই বাঙালি, যাদের রক্তে রয়েছে সংগ্রামের ইতিহাস, ত্যাগের ইতিহাস, আত্মত্যাগের ইতিহাস, আজকে তাদের পুলিশ দিয়ে, প্যারামিলিটারি দিয়ে থামানো যাবে? আমার তো মনে হয় এটা বাংলাদেশের 3য় স্বাধীনতা সংগ্রামের আন্দোলন শুরু হয়েছে। একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভারতবর্ষের পররাষ্ট্র নীতি কতটা মসৃণ হবে,
পড়শি দেশের সাথে। আজকে সেই প্রশ্ন বড় নয়, প্রশ্নটা এটাই বড় যে বাংলাদেশের মানুষ যে সরকারকে ক্ষমতায় দেখতে চাইছে তাদের ইচ্ছা প্রতিফলিত হচ্ছে কিনা, তাদের ইচ্ছায় একটা তাদের মনের মতো সরকার আগামী দিনে বাংলাদেশে আসবে কি আসবে না, কিরকম ভাবে বাংলাদেশের নির্বাচন। মাত্র কিছুদিন আগেই তো বাংলাদেশের সংসদীয় নির্বাচন আমরা দেখেছি, যেখানে বিরোধী দল অংশগ্রহণই করেন। আমি এই নিয়ে আমাদের বন্ধু যে সমস্ত মুক্তিযোদ্ধা, যেই আমাদের নুরুল সাহেব যারা আছেন, তাদের প্রশ্ন করেছিলাম যে আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে এত কথা বলেন, আপনারা এত লেখালেখি করেন, কিন্তু আপনারা কেন নির্বাচনে অংশগ্রহণ করেন না? বিরোধী দল, বাংলাদেশের বিএনপি বিরোধী দল, তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করে না, ওয়াকআউট দিয়ে দেয় কেন? না, তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে নির্বাচন হয় না, বাংলাদেশে বিরোধী দল হিসেবে যদি কেউ নির্বাচনে দাঁড়াতে যায় তার উপরে অসম্ভব রকম রাষ্ট্রীয় সন্ত্রাস শুরু হয়। তো আমি বলেছিলাম যে এই ধরনের অভিযোগ তো আমাদের দেশেও আছে। আমাদের দেশে যখন নির্বাচন আসে, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। 19 লক্ষ ইভিএম মেশিন খোয়া যাওয়ার পরেও ভারতবর্ষের বিরোধী দল তারা ক্ষমতাসীন দলকে ওয়াকওভার না দিয়ে তারা নির্বাচনে লড়াই করেছে, এবং বিভিন্ন সময় নির্বাচন কমিশনের একপেশে বিভিন্ন সিদ্ধান্ত সত্ত্বেও বিরোধীরা কিন্তু দাঁতে দাঁত চেপে লড়াই করেছে। এবং আজকে তার পরিণতিতে আমরা দেখতে পাচ্ছি যে সরকারটা 2019 সালে 303টি সংসদীয় আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে নির্বাচনে জিতেছিল, আজকে সেই সরকার সংখ্যালঘু সরকার হয়ে গেছে, সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে স্ক্র্যাচ নির্ভর একটা সরকার হয়ে গেছে। তো আমি তাদেরকে বলি যে আপনারা লড়াইয়ের ময়দান ছেড়ে চলে যান কেন? আজকে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, যে ছাত্র বিক্ষোভ, যে তরুণ তাজা প্রাণগুলোর জীবন চলে যাচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, প্রকাশ্যে দেখতে পাচ্ছি একটি ছেলের দু হাত প্রসারিত করে আহ্বান জানাচ্ছে আমাকে গুলি করো, তারপরে তার শরীরে দুটো গুলি এসে লাগলো, তারপরে ছেলেটি মাটিতে লুটিয়ে পড়লো। ভাবা যায় না, ভাবা যাবে না এত বড় লড়াই, এত বড় ত্যাগ বাংলাদেশের মাটিতে আজকে ঘটছে। আমরা ভারতবর্ষের মানুষ যারা মনে করি মানুষের স্বাধীনতা, মানুষের মানবাধিকার, এগুলো নিয়ে আমরা যারা বরাবর সোচ্চার থাকি, আজকে তাদের কাছে যন্ত্রণার কারণ হচ্ছে। হতে পারে সে বাংলাদেশের মানুষ। ইসরায়েল যখন প্যালেস্টাইনের ওপর বোমা বর্ষণ করে, ইসরায়েল যখন গাজায় বোমা বর্ষণ করে, হামাদকে হত্যা করার নামে নির্বিচারে নারী পুরুষ শিশু ঘাতী হয়, নির্বিচারে তাদেরকে হত্যা করে। এ পর্যন্ত প্রায় 50,000 মানুষকে হত্যা করেছে। যখন ইউক্রেনে নির্বিচারে মানুষ হত্যা করে রাশিয়া, তখনও যে আমরা সেগুলোকে নিন্দা করি, অথচ বাংলাদেশের আজকে যখন এই গণ অভ্যুত্থান, তখন তো চুপ করে রয়েছেন আমাদের এপার বাংলার তথাকথিত বুদ্ধিজীবীরা। কেন? পাছে শেখ হাসিনার বিরুদ্ধে যায় তাই? কোন রাষ্ট্র যদি তার জনগণের ওপর সন্ত্রাস করে, যদি তার জনগণের ওপরে অত্যাচার করে, তাহলে তিনি যেই হন, যারই উত্তরসূরি হন, তার বিরুদ্ধে নিন্দা করাই হচ্ছে
মানবাধিকার কর্মীদের প্রথম কাজ। স্থাবকতার কোনো জায়গা নেই। আজকে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনকে যে পর্যায়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি বাংলাদেশের হাসিনা সরকার পিছু না হাঁটেন, যদি তিনি তার সিদ্ধান্ত প্রত্যাহার না করেন, এবং যদি এইভাবেই বাংলাদেশের তরুণ যুব সমাজের ওপর অত্যাচার সংগঠিত হতে থাকে, এবং সবচেয়ে বেশি আরো ক্ষতিকর বিষয় যেটা, সেটা হচ্ছে ছাত্রের মধ্যে লড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করছেন। কত সাংঘাতিক একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেখানে আওয়ামী লীগের ছাত্রলীগ তারা রাস্তায় বেরিয়ে পড়ছেন, আন্দোলনকারীদের তারা আক্রমণ করছেন, এবং দেখা যাচ্ছে দুদলের সংঘর্ষে বেশ কিছু মানুষ মারা যাচ্ছে। এটা তো অতি জঘন্য। একটা গণতান্ত্রিক দেশে মানুষের বিক্ষোভ থাকবে, আন্দোলন থাকবে, তাকে দমন করার জন্য রাষ্ট্রীয় পুলিশ আছে, মিলিটারি আছে। এখন তো গুলি না করেও রবার বুলেট ইউজ করে, জল কামান ইউজ করে অনেক বড় বড় বিক্ষোভ আন্দোলনকে মোকাবিলা করা যায়। কিন্তু বাংলাদেশে সেটা দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই 49 জন মানুষ তারা জীবন দিয়েছে। 3000-এরও বেশি মানুষ জখম হয়ে বিভিন্ন জায়গায় তারা চিকিৎসাধীন। হসপিটালে জায়গা নেই। ডাক্তাররা রয়েছেন, তারা পর্যন্ত হাহুতাশ করছেন। এত মানুষ, ভাবা যায় না। সেখানে ভারতবর্ষের মানুষ হিসেবে আমাদের ভূমিকা, বিশেষ করে এই পশ্চিমবাংলায় বাঙালিদের ভূমিকা, আমরা জল মাপছি। আমরা ভাবছি শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলার অর্থ বাংলাদেশের বিরোধী শক্তি, এবং সেই বিরোধী শক্তি হতে পারে পাকিস্তান বা চীনের মদতে, তাদেরকে মদত দেওয়া। এই সমস্ত কোনো যুক্তি আছে? আমরা যদি কোনো ভুল পদক্ষেপ নিই, আমরা যদি কোনো ভুল সিদ্ধান্ত নিই, আমরা যদি আজকের এই লড়াই সংগ্রামে বাংলাদেশের যে সমস্ত তরুণ যুব সমাজ জীবন দিচ্ছে, তাদের প্রতি সহমর্মিতা না দেখায়, তাহলে তারা কিন্তু আগামী দিনে আরো বেশি করে ভারত বিদ্বেষী হয়ে উঠবে। এবং একটা জিনিস তো পরিষ্কার, এটা ইতিহাস সত্যি বলে, সেটা হচ্ছে এই অত্যাচারী তো কখনো শেষ কথা বলে না। অত্যাচারিতই কিন্তু শেষ কথা বলে। এবং যেদিন এই বাংলাদেশের মসনদ থেকে শেখ হাসিনাকে টেনে হিচড়ে মানুষ নামিয়ে দেবে, সেদিন বাংলাদেশে যে সরকার বা যারা ক্ষমতায় আসবে, তারা কিন্তু ভারতবর্ষ সম্পর্কে এতটুকু তাদের মধ্যে কোনো রকম সম্প্রীতির ভাব থাকবে না, সৌভাতৃর ভাব থাকবে না। আর সেদিন কি হবে? সেদিন কিন্তু আরো মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। ভারতবর্ষের স্বনির্ভরতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব অনেক ক্ষেত্রেই কিন্তু প্রশ্নের মুখে পড়বে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, একজন ভারতবাসী হিসেবে আমি মনে করি এই পরিস্থিতির অবসান হওয়া দরকার। যেভাবে পড়শি রাষ্ট্রের অসংখ্য বাঙালি আজকে জীবন চলে যাচ্ছে, এটা মোটেই কাম্য নয়। সরকার সদর্থক পদক্ষেপ নিক, এবং আমার মনে হয় এপার বাংলার বাঙালি হিসেবেও আমরা এই ভাই হারানোর যন্ত্রণা, বন্ধু হারানোর যন্ত্রণা সমব্যথা জানাতে কলকাতার রাস্তায় আমাদেরও নামার প্রয়োজন আছে, এবং তীব্র ভাষায় শেখ হাসিনা সরকারের বিরোধিতা করার প্রয়োজন আছে।
নমস্কার, ভালো থাকবেন।